নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে চলেছি শুরুতেই রোশনাই আরণ্যক কথা বলছে। আরণ্যক তো রোশনাইকে বুঝিয়েই যাচ্ছে, বিয়েটা কি স্বর্গ? কি মনে হয় তোমার, বিয়ে করে তুমি খুশি হয়ে যাবে? রোশনাই বলে, হতেও তো পারি, বিয়ের পর একটা নতুন জীবন শুরু তো হতেও পারে। তখন আরণ্যক বলে, বোকা হইও না, যাকে তুমি বিয়ে করছো তাকে ভালো করে তুমি চিনবে না, বুঝবে না, তার সাথে আগে তুমি কথা বলবে না? বিয়েটা তো তোমার। তখন রোশনাই বলে, আমার এসবের কোনো দরকার নেই স্যারজি। আরণ্যক বলে, কি বলছো তুমি এসব? বিয়েটা তোমার, আর তোমার কোনো ইন্টারেস্ট থাকবে না এতে? রোশনাই বলে, আপনার কি আর অন্য কোনো কথা নেই? আরণ্যক তখন বলে, কি হবে কথা বলে? আমার কোনো কথা তো তুমি গুরুত্বই দাও না, তো কথা বলে হবেটা কি? এরপর আরণ্যক জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, তুমি ওভারডোজ করেছিলে কেন? তখন রোশনাই বলে, আমি জানি না, আমি ওভারডোজ করেছিলাম কি না জানি না, কিন্তু কি হয়েছিল আমার কিছুই মনে নেই। তখন আরণ্যক বলে, অনেকবার খেয়েছিলে নাকি? তখন রোশনাই বলে, কি যে করেছিলাম, হয়তো পরিমাণটা আমার মধ্যে বেশি ছিল, আমার শরীর হয়তো সহ্য করতে পারেনি। আরণ্যক বলে, তুমি মনে করতে পারবে যে তুমি এক্স্যাক্টলি কবার খেয়েছিলে? রোশনাই তখন অনেক ভেবে বলে, এই 2-3 বার হবে। তখন আরণ্যক বলে, আমি তো তার থেকে অনেক বেশি খেয়েছিলাম। কই, আমার তো এরকম হলো না, তাহলে তোমার এরকম কেন হলো? তখন রোশনাই বলে, কি করে বলবো বলুন তো স্যারজি, আমি তো আর গোয়েন্দা নই। আরণ্যক তখন বলে, পুরো প্রোগ্রামটা রেকর্ড করা রয়েছে, আর বাইরে সিসিটিভি ফুটেজও রয়েছে, আমি পুরোটা চেক করব। রোশনাই বলে, আপনার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? 3বারের বদলে আমি অনেক বেশিবার খেয়েছি, আমি মিথ্যে কথা বলছি এটা আপনার মনে হচ্ছে? তখন আরণ্যক বলে, আমি কিছু জানি না, এসব ব্যাপারে আমার কোনো কিছু মাথায় ঢুকছে না, আমি কিছু জানি না। আরণ্যক বলে, এই সমস্ত কিছুর কোনো ক্ল্যারিটি আমার কাছে নেই। তখন রোশনাই বলে, ছাড়ুন না ওসব কিছু, অত ভাবতে হবে না। আচ্ছা, আপনার তো অনেক টাকা খরচ হয়ে গেছে, আমি আপনাকে সেই টাকাটা পে করতে চাই। তখন আরণ্যক বলে, তুমি টাকা দেখাচ্ছ আমাকে? রোশনাই বলে, আমি টাকা কোথার থেকে দেখাবো? আমি আপনাকে যেই টাকাটা দেখাচ্ছি আপনিই তো সেই টাকাটা আমাকে দেখিয়েছেন, আপনি ব্যবস্থা করে দিয়েছেন বলেই তো টাকাটা আমি পেয়েছি, না হলে তো ওই টাকাটা আমি পেতামই না। আরণ্যক বলে, শুধু টাকাটা দিলেই সব ঋণ শোধ হয়ে যাবে? যা আছে সব ঋণ শোধ হয়ে যাবে? রোশনাই চুপ করে থাকে। আরণ্যক বলে, তুমি ভেবে দেখো রোশনাই, যদি টাকা দিয়েই সব ঋণ শোধ হয়ে যায় তাহলে আমি তোমায় টাকাটা দিয়ে দেব। আজ পর্যন্ত যা যা খরচা হয়েছে আমি তোমাকে একটা বিল পাঠিয়ে দেব, আর সব টাকা নিয়ে নেব। আমি এখন আসছি। আর আরেকবার তোমাকে বলছি, যখন তোমাকে দেখতে আসবে তুমি ভালো করে বুঝে নিও, দেখে নিও ছেলেটা কেমন। তখন রোশনাই বলে, আপনাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনি আমার জীবন নিয়ে ভাববেন না, আপনি গরিমা দিদির উপর কনসেন্ট্রেট করুন, আমার জীবনের কোনো দায়িত্ব নেই আপনার উপর। আরণ্যক তো রোশনাইয়ের দিকে তাকিয়েই থাকে। তুমি খুব নিষ্ঠুর রোশনাই, আরণ্যক বলে। তখন রোশনাই বলে, আপনি খুব দয়ালু, আমি একবারের জন্যও ভাবি না যে আপনি নিষ্ঠুর নির্মম, কোনোদিনও ভাবিনি আমি এই কথাগুলো। আরণ্যক তখন বলে, কেন ভাবনি? ভাবার তো কথা, আমি তো দয়ালু নই, আমি তো তোমাকে অনেক অপমান করেছি, আমার জন্য তো তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, সবার সামনে আমি তোমাকে অপমান করেছি। রোশনাই বলে, স্যারজি আমি খুব টায়ার্ড, আমি একটু ঘুমোতে চাই। তখন আরণ্যক বলে, জানো রোশনাই, আমি যে তোমার সাথে খারাপ ব্যবহারটা করেছি তার একটা কারণ ছিল, আর সেটা তুমি একদিন ঠিক বুঝতে পারবে। রোশনাই বলে, আপনি অফিস যাবেন না? তখন আরণ্যক বলে, সময় আছে এখনও। তখন রোশনাই বলে, আপনি এখান থেকে যান। আরণ্যক তখন বলে, সে তো যেতেই হবে। রোশনাই বলে, কেউ যদি সকালবেলা আপনাকে এই ঘরে দেখে নেয় তাহলে প্রশ্ন করবে, আমার আর ভালো লাগছে না ঝামেলা সহ্য করতে। তখন আরণ্যক বলে, শোনো, কেউ যদি তোমাকে কোনো প্রশ্ন করে তুমি বলবে স্যারজির সাথে কথা বলতে, আর তারপর ওরা যখন আমার কাছে আসবে তখন আমি বলবো যে আমার ইচ্ছে হয়েছে তাই আমি এটা করেছি। রোশনাই বলে, আপনি এত ডেসপারেট হয়ে গেলেন কি করে? আরণ্যক তখন বলে, ডেসপারেশন নয়, একজন অসুস্থ মানুষকে আমি দেখতে আসতে পারবো না, এতটা রেস্ট্রিক্টেড লাইফ আমি কাটাতে পারবো না। আরণ্যক বলে, এনিওয়ে আমি যাচ্ছি এখন। যেতে যেতে আরণ্যক রোশনাইয়ের দিকেই তাকিয়ে থাকে আর বলে যে তুমি, আরণ্যক বলে, যে তোমাকে দেখতে আসবে তার তোমাকে খুব পছন্দ হবে দেখবে। তখন রোশনাই বলে, হলেই তো ভালো, তাহলে বিয়েটা তাড়াতাড়ি হবে। তখন আরণ্যক বলে, দেখো তোমার বিয়েতে আমি খুব ধুমধাম করব, বিশ্বাস করো, তোমার মা আকাশের তারা হয়ে ঠিক দেখতে পাচ্ছেন, দেখো তোমার মা দেখে খুব খুশি হবেন যে উনি যেমনটা চেয়েছিলেন ওনার মেয়ে তেমনটাই করছে, উনি যেমনভাবে তোমার বিয়ে দিতে চেয়েছিলেন ঠিক তেমনভাবেই তোমার বিয়েটা হবে, তুমি তোমার ইচ্ছে মতো তোমার ভালো লাগা নিয়েই বিয়ে করছো, খুব খুশি হবেন উনি। রোশনাই চুপ করে যায়, আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক চলে যায়। এরপরে দেখা যাচ্ছে ছোটু দু হাতে ভারী ভারী ব্যাগ নিয়ে স্কুলের মধ্যে ঢুকছে।
বই সেল করবে বলে, কিন্তু গার্ড কিছুতেই ঢুকতে দিচ্ছে না। বলছে সেলসম্যানদের ভেতরে যাওয়া নিষেধ, বড়দি বারণ করেছেন। ছোটু মনে মনে বলে, তাহলে এই কি সেই স্কুল যে স্কুলের হেডমিস্ট্রেসকে সবাই ভয় পায়, বাঘে গরুতে এক নদীতে জল খায়? এক কাজ করি, বানিয়ে বানিয়ে একটা প্রকাশনের নাম বলি আর বলি আমি সেই প্রকাশনের মালিক, তাহলে ঠিক ঢুকতে দেবে। কিন্তু উনি যদি আমারই ক্লাস নিতে শুরু করে দেন? না, সাহস করে যাই, প্রাণে তো আর মারবেন না। প্রতি 3 মাসে একটা অর্ডার পাইনি, এই অর্ডারটা পেলে হাতে কিছু টাকা আসতো। যাই বলে আবার যখন ভেতরে যায় তখন আবার গার্ড বারণ করে। ছোটু বলে, আমি তো কোনো সেলসম্যান নই, আমি ভজগোবিন্দ পাবলিশিং হাউস, আমি তার মালিক। আমি একজন বিজনেসম্যান দাদা, সেলসম্যান নই। মালিক আপনার সামনে দাঁড়িয়ে। গার্ড বলে, ভজগোবিন্দই হন আর ঢোল গোবিন্দই হন, বিক্রি করেন তো সেই বই। বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে, নট অ্যালাও। ছোটু তখন হাতের ব্যাগগুলো রেখে গার্ডকে ব্ল্যাকমেল করতে থাকে, ইমোশনালি ব্ল্যাকমেল। বলে, দাদা দেখে তো মনে হচ্ছে আপনি খুব সজ্জন মানুষ, খুব ভালো মানুষ, মনটা আপনার খুব নরম। আমার অবস্থা খুব খারাপ দাদা, কোভিডের পর থেকে ব্যবসাটা একেবারে ডাউনে চলে গেছে, ব্যবসাটা একদম নেগেটিভভাবে লসে রান করছে। আর আমার বাবা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওনার পছন্দের মেয়েকে বিয়ে করিনি বলে আমায় ত্যায্যপুত্র করে দিয়েছে। একটাও বই যদি বিক্রি না করতে পারি দাদা, না খেতে পেয়ে মরে যাব। খুব খারাপ অবস্থা দাদা, হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাকে। গার্ড গলে যায়, বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে যান, গিয়ে দেখবেন ওনার ঘরের সামনে রামলাল দা আছে, ওনার সাথে গিয়ে কথা বলবেন, আর খুব সাবধানে কিন্তু, উনি কিন্তু খুব কড়া মানুষ। ছোটু তখন মনে মনে বলে, রামলাল দাও কড়া ধাঁচের? এই স্কুলে কি সবাই কড়া ধাঁচের? দেখি ভাগ্য আমার সহায় হয় কিনা। এমন গপ্প বানাবো যে শুধু রামলাল কাকাই নয়, খানদানি ওই মাস্টারনির চোখেও জল এনে দেব। মনে মনে ভাবে আর হাসতে থাকে ছোটু। গার্ড বলে, কি হলো আপনার, যান? তখন ছোটু বলে, হ্যাঁ যাই। ছোটু বলে, ধন্যবাদ দাদা, আসি, ভালো থাকবেন। হ্যাঁ। এদিকে দেখা যাচ্ছে মিষ্টু আর জাহ্নবী মিলে দরজার খটখট করছে রোশনাই দরজাটা খুলে দেয়। রোশনাইয়ের ঘরে ঢোকে জাহ্নবী আর মিষ্টু। রোশনাই একটা লাল রঙের শাড়ি পরে আছে। জাহ্নবী বলে, এই শাড়িটা যেন তোমাকে কে কিনে দিয়েছে? তখন রোশনাই বলে, আমাকে কিনে দেওয়ার মানুষ কটাই বা আছে। মিষ্টু তখন টোন কেটে বলে, তুমি যে ছোদ্দা ভাইয়ের সাথে বিয়ে খেলাটা খেলেছিলে তখন এই শাড়িটা পরেছিলে তাই না? জাহ্নবী হাসতে থাকে। মিষ্টু তখন বলে, না মানে মিথ্যে বিয়ের খেলা। জাহ্নবী বলে, মিষ্টু একটু পরে ওকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর তুমি এইসব কথা বলছো? একদম বলবে না, বলে জাহ্নবী মনে মনে হাসতে থাকে। আর মিষ্টু বলে, আমি তো শুধু খেলার কথা বললাম, ওই যে আমরা ছোটবেলায় খেলতাম খেলনা বাটি, ও একটু বড় হয়ে খেলেছে, এই একটু ব্যাপার, মিষ্টু বলে মিষ্টু হাসতে থাকে। জাহ্নবী বলে, তুমি তো বললে না যে শাড়িটা তোমাকে কে দিয়েছে। জাহ্নবী একটা দুল দেয় পরার জন্য, রোশনাই সেটা কানে পরে নেয়। রোশনাই বলে, তোমাদের বাড়ির উৎসবে যখন সবার জন্য শাড়ি কাপড় আনা হয়েছিল তখন আমার জন্য এই শাড়িটা আনা হয়েছিল, হয়তো তুমিই দিয়েছো। জাহ্নবী বলে, না আমি এটা দেখিনি কখনো। রোশনাই বলে যে, আমি তো আসলে এই শাড়িটা কখনো পরিনি, তাই তুমি দেখোনি। জাহ্নবী বলে, রোশনাই আমার পরিষ্কার মনে আছে যে আমি তোমার জন্য কোনো শাড়ি কিনিনি। মিষ্টু আবার টোন কেটে বলে, তাহলে কে কিনে দিয়েছে রোশনাই, ছোটদা ভাই? রোশনাই বলে, তা তো বলতে পারবো না, বোধ হয় গরিমা দিদিও ছিল, গরিমাদির বয়ে গেছে তোমার শাড়ি কিনে দেওয়ার নির্ঘাত ছোটদা ভাই কিনে দিয়েছে তোমাকে, আর সবার জন্য তো গিফট ছোটদা ভাই কিনেছিল। তুমি এত কমপ্লিকেটেড কেন রোশনাই? জাহ্নবী বলে, তোমাকে তো একটা সোজা প্রশ্ন করা হয়েছে, তুমি তার সোজা উত্তর কেন দিচ্ছ না? রোশনাই বলে, রাখা ছিল ওখানে, সবাইকে দেওয়া হয়েছিল তাই আমার জন্যও রাখা ছিল। মিষ্টু বারবার জিজ্ঞাসা করতে থাকে, সেটাই তো বলছি, কে দিয়েছিল? জাহ্নবী বলে, মিষ্টু, সোজা কথার উত্তর যে ও সোজাভাবে দিতে জানে না সেটা তুমি জানো না? সুরঙ্গমা কথা তখন বলে জাহ্নবী যে, সুরঙ্গমা আন্টি খুব কষ্ট করে তোমার জন্য একজন ছেলেকে খুঁজে এনেছে, সে যখন তোমাকে প্রশ্ন করবে তখন তার প্রশ্নের উত্তরগুলো তুমি দয়া করে সোজাভাবে দিও, কেমন? জাহ্নবী বলে। রোশনাই বলে, তোমরা চিন্তা করো না, আমিও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে বেনারসে চলে যেতে পারি। জাহ্নবী মিষ্টুকে বলে, দেখলে বেনারসের কথা শুনে কেবল চট করে উত্তরটা দিয়ে দিল। জাহ্নবী আবারও শাড়িটার ব্যাপারে জিজ্ঞাসা করে। রোশনাই বলে, কে আমাকে কিনে দিয়েছে এটা তো আমি জানি না, তবে স্যারজি তোমাদের সবাইকে যখন একটা প্যাকেট দিচ্ছিলেন তখন আমাকেও একটা প্যাকেট দিয়েছিলেন, আর সেই প্যাকেটেই এই শাড়িটা ছিল। তোমরা এটা ভালো করেই জানো যে আর কোনোদিনও কেউ আমাকে কিচ্ছু দেয়নি, আর দেয়নি বলে আমার কিন্তু কোনো অভিযোগও নেই, আমি শুধু যেটা ঘটনা আমি সেটাই বললাম। রোশনাই বলতে থাকে। জাহ্নবী বলে, দেখি হাতটা দাও। তখন রোশনাইয়ের হাতে চুড়ি পরিয়ে দেয় জাহ্নবী, বলে, আমাদের কিছু দেওয়ার আগেই তো স্যারজির কাছ থেকে সবকিছু আদায় করে নিয়েছো। রোশনাই বলে, আমি কোনোদিনও কোনো কিছু আদায় করে নেইনি, উনি যা দিয়েছেন আমি সেটা ফেরতই দিতে চেয়েছি, আমি ওনাকে সম্মান করি, মালিক বলে কথা।
তাই উনি যেগুলো দিয়েছেন ওগুলো ফেরত দিয়ে আমি ওনাকে অসম্মান করিনি, করতে চাইওনি। সবটা জেনেও যদি তোমরা আমাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি বা আর কী বলবো বলো তো? সেকেন্ড টাইম যেদিন বিয়ের নাটকটা করলে সেদিন পরেছো তো এই শাড়িটা? রোশনাই চুপ করে থাকে। মিষ্টু বলে, আচ্ছা রোশনাই, এই শাড়িটা তোমাকে ঠাম্মি ভাসিয়ে দিতে বলেছিল না? রোশনাই বলে, না না, এটা সেই শাড়িটা নয়। তাছাড়া বাড়ির মালিকের দেওয়া গিফটটা যদি আমি ভাসিয়ে দিতাম সেটার কি কোনো সম্মান থাকতো? এই তো কাজে লেগে গেল শাড়িটা। আমাদের মতো মানুষের তো আর খুব বেশি জামা কাপড় থাকে না। সেদিন যে নিজের টাকায় এত জামা কাপড়, ও সরি, বাদশার টাকায় এত জামা কাপড় কিনলে সেগুলো কোথায় গেল? টাকাটা নিশ্চয়ই এখনো শোধ করনি। রোশনাই বলে, আমি শোধ করতে চেয়েছি, অনেকবার শোধ করতে চেয়েছি, কিন্তু কেউ যদি আমার কাছ থেকে টাকাটা না নেয় তো আমি কি করতে পারি? তুমি নিয়েইছো কেন ইন দ্য ফার্স্ট প্লেস? ও যখন টাকাটা তোমায় দিল তোমার তো না নেওয়া উচিত ছিল। জাহ্নবী আরো উল্টোপাল্টা কথা বলতে থাকে রোশনাইকে। রোশনাই তখন বলে, আমি লোভী? আমি লোকের কাছ থেকে জিনিস নেওয়ার জন্য হ্যাংলামো করি? যদি তাই হতো আমি তোমাদের সবার কাছ থেকে কত কি চেয়ে নিতাম বলো তো, কিন্তু চাইনি তো। কিন্তু তোমরা এখন বলবে যে তুমি তো চাওয়ার আগেই পেয়ে গেছো। কিন্তু হ্যাঁ, যে লোভী হয় সে পাওয়ার পরেও জিনিস চাইতে থাকে। কতজনের কাছ থেকে পারে তারা চেয়ে নেয়, কিন্তু আমি তো কোনোদিন চাইনি। মিষ্টু তো রোশনাইয়ের কথা শুনে চুপ করে থাকে। এদিকে দেখা যাচ্ছে ছোটু রামলাল কাকার কাছে আসে, এসে বলে, কাকু ভালো আছেন? রামলাল কাকা তো চেয়েই আছে ছোটুর দিকে। ছোটু বলে, বলছিলাম যে একটু না বৌদি না, বড় বৌদি না, ধ্যাত সবকিছুতে খালি বৌদি আসছে। বর্দিমুনির কাছে একটু যাবো, যে একটু ব্যবস্থা করে দিন। রামলাল কাকা তখন বলেন, অ্যাপয়েন্টমেন্ট করা আছে? তখন ছোটু বলে, হ্যাঁ করা আছে। কি নাম বলবো? রামলাল কাকা বলেন। ছোটু বলে, বলুন প্রসেনজিৎ চ্যাটার্জি। কটা টাইম ছিল? তখন ছোটু মনে মনে বলে, এখানেই তো ইন্টারভিউ সেশন শুরু হয়ে গেল। কটায় টাইম ছিল? ছোটু বলে, এই তো 10:30। এখন কটা বাজে? রামলাল কাকা ঘড়ি দেখিয়ে বলে। ছোটু তখন বলে, 11:10 বেজে গেছে। তখন রামলাল কাকা বলে, আর তাহলে কথা হবে না। দিদিমণি টাইম মেনটেন করে চলেন, 1 মিনিটও এদিক ওদিক হলেও দেখা করেন না। আপনার কোনো লাভ নেই এখানে থেকে, আপনি আসতে পারেন। ছোটু বলে, এইভাবে বলবেন না কাকা, সেই ভোরবেলা হাতে দুটো ভারী ভারী ব্যাগ নিয়ে বেরিয়েছি। যেই বাসে উঠলাম তখন দুম করে মাঝপথে বাসের টায়ারটা বাস্ট করে গেল। যেই নেমেছি আর কোনো বাস খুঁজে পাই না। একে ধরি ওকে ধরি, 4-5টা খুব জ্যাম তো আসলে, একে ধরি তাকে ধরি। শুনুন, রামলাল কাকা বলে, এইসব গল্প শুনে না আমার কোনো লাভ নেই। উনি আজকে আপনার সঙ্গে দেখা করবেন না। ছোটু আবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। এরকম করবেন না কাকা, আপনি তো আমার কাকার মতো। দেখা যাচ্ছে ওদিক থেকে একজন ভদ্রমহিলা বের হয়ে ছোটুকে দেখছে। ছোটু বলে, তুমি বলি কাকা, তুমি আমার কষ্টটা একটু বোঝো। আমার না অনেক কষ্ট, আমাকে তো বাবা তাড়িয়ে দিয়েছে। আসলে ভালোবেসে বিয়ে করেছিলাম তো, বাবা ত্যায্য পুত্র করে দিলেন, কোনো সম্পত্তি টম্পত্তি কিচ্ছু দিলেন না। ওই দিক থেকে কিন্তু সেই ভদ্রমহিলা সবকিছু শুনছে। ভালোবেসে বিয়ে করেছি তো, সেটাই আমার অপরাধ। এই ব্যবসাটা দাঁড় না করাতে পারলে আমি, আমার বউ, আমার বাচ্চারা সবাই না খেতে পেয়ে মারা যাবে। বলবো একটু দুধ খাওয়াতে পারছি না আমি বাচ্চাকে। রামলাল কাকা তখন বলে, কটা বাচ্চা? ছোটু তখন বলে, হাফ ডজন। ওইদিকে তো সেই ভদ্রমহিলা ঘাবড়ে যায় শুনে। আরেকটা অন দা ওয়ে। ছোটু বলে, সবাই না খেতে পেয়ে মরে যাবো যে কাকু? রামলাল কাকা বলে, দেখছি, কিন্তু আশা করা যায় না। এদিকে ছোটু আর জাহ্নবীর মধ্যে একই কথা চলছে। রোশনাই বলছে, আমি কিন্তু কিছু কিনতে বলিনি কাউকে, কিছু দিতেও বলিনি কোনোদিনও কাউকে। এবার কেউ যদি দেয় তো তার দায়িত্ব আমার নয়। তোমাদের বাড়িতে তো অনেক লোকজন আসে, তারা আমাকে দেখে, তো আমি তো দুটো জামা কাপড় নিয়ে এসেছিলাম এখানে। এতগুলো মাস তো পেরিয়ে গেল, জামা কাপড় তো আমার প্রয়োজনই ছিল। শুধুমাত্র নিজের টাকা ছিল না বলে আমি কিছু বলিনি। জানোই বলে, টাকা ছিল না আবার কি? বাদশাকে তো বলতেই পারতে, এক্ষুনি তো তুমি বললে যে বাদশাই তোমাকে দিয়েছে। রোশনাই তখন বলে, তোমরা তো আমাকে কাজের লোক বলো, তোমাদের বাড়ির অনেক কাজই আমি করে দিই। অন্য জায়গায় যদি অন্য কাউকে যদি আমার জায়গায় মেড হিসেবে রাখতে, তাকে দিতে না কিছু, তাকে তো টাকা দিতে হতো। জাহ্নবী আর মিষ্টি তখন চুপ করে যায়। আমি কি তোমাদের কাছে কোনোদিনও টাকা চেয়েছি? রোশনাই বলে। জাহ্নবী চুপ করে যায়, কোনো উত্তর থাকে না। মিষ্টি বলে, ও মাই গড, তোমাকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার পরেও। আবার রোশনাই বলে, আমি তো আশ্রয় চাইনি, আমাকে কেউ জোর করে আশ্রয় দিয়েছে। আমি যে শুধুমাত্র এখানে আশ্রিত হিসেবে থেকেছি তা তো নয়। তোমরাই তো সবাইকে বলেছো যে আমি তোমাদের বাড়ির কাজের লোক। কাজের লোকের সব কাজই আমি করি এই বাড়িতে। তোমরা যদি কাউকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রাখো, তাহলে তো তার শ্রমের দাম দেওয়া উচিত তোমাদের। জাহ্নবী আর মিষ্টু একদম চুপ করে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থেকো।